Good morning, everybody. সবাই কেমন আছো? অনেকদিন পর। Hello, do you hear me? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কথা বলো না কেন? আমি বুঝতে পারি না, কথা না বললে যে শুনতেছো কিনা। Okay, so let me share the document. Screen sharing দিচ্ছি। Can you see the screen? Yes, sir. Okay, so today we'll discuss about the special provisions relating to health, hygiene and safety. হেলথ হাইজিন এবং সেফটির সাথে সম্পর্কিত যে আইন কানুন আছে, স্পেশাল প্রভিশনস আর কি, বিশেষ আইন কানুন, সেগুলো নিয়ে আমাদের আজকে আলোচনা। তো প্রথমে আমি কৃতজ্ঞতা স্বীকার করি, মিফতাহুল ও আমাকে এই ডকুমেন্টগুলো ওয়ার্ড ফাইল করে দিয়েছে, এটা বড় করে দিয়েছে। অ্যান্ড স্টিল ইফ আই নিড আই ক্যান মডিফাই ইট, আরও চাইলে বড় করতে পারি। তো এটা করে দিয়েছে, সেই জন্য মিফতাহুলকে অনেক ধন্যবাদ। মিফতাহুল আছো? মিফতাহুল মানে এখনো জয়েন করেনি মনে হয়। সো এখানে যেটা প্রথম, সেটা সেকশন 79। আন্ডার সেকশন 79 we'll discuss about the dangerous operations. ডেঞ্জারাস অপারেশনস অর্থাৎ যে সমস্ত ভয়ঙ্কর যে সমস্ত কার্যকলাপ আর কি। অপারেশন বুঝতেই পারছো তোমরা, যদি কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, অপারেট করা থেকে অপারেশন টার্মটা আর কি নাউন। কোনো মেশিন, কোনো ইনস্ট্রুমেন্ট, এনিথিং অপারেট করার বিষয়টাকে বলা হচ্ছে আর কি। সো ডেঞ্জারাস অপারেশনসগুলোর ক্ষেত্রে কিছু রুলসের কথা বলা আছে। While the government is satisfied that any operation carried on in an establishment exposes any person. গভর্নমেন্ট যদি মনে করে, সন্তুষ্ট হয় যে কোনো একটা প্রতিষ্ঠানে যে সমস্ত কার্যকলাপ পরিচালিত হচ্ছে এবং সেখানে কোনো ব্যক্তি বলতে সে কর্মচারী বা কর্মকর্তা, ওয়ার্কার, সে সমস্ত কার্যকলাপ পরিচালনা করার কারণে সিরিয়াস কোনো রিস্কের সম্মুখীন হচ্ছে, ইট মে বি বডিলি ইনজুরি, পয়জনিং or disease. In that case, government can make rules, নিয়ম কানুন তৈরি করতে পারে, applicable to such establishment or class of establishments.
সেই সব প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য কিছু মানে সেখানে প্রয়োগ করা যাবে এমন কিছু নিয়মকানুন প্রণয়ন করতে পারে। সেই নিয়মকানুনগুলো নিচে আলোচনা করা আছে। প্রথম হলো স্পেসিফাইং দ্য অপারেশন অ্যান্ড ডিক্লারেটিং ইট টু বি হ্যাজার্ডাস। অর্থাৎ যে অপারেশনটা করতে হবে, যে কাজটা করতে হবে তা স্পেসিফাই করতে হবে। তোমরা জানো যে কোনো মেশিন অপারেট করার কিছু নিয়ম কানুন থাকে, কম্পিউটারেও থাকে। তোমরা সিএসসি স্টুডেন্ট, তোমরা জানো any machine, any instrument অপারেট করার যে দিক নির্দেশনা স্পেসিফিকেশন সেটা থাকতে হবে এবং সেখানে মেনশন করা থাকবে ইফ দের ইজ এনিথিং হ্যাজার্ডাস, যদি ক্ষতিকর কোনো কিছু থাকে যেটা অপারেট করতে গেলে এরকম সমস্যা হতে পারে, এরকম বিপদ হতে পারে, সমস্যা হতে পারে, সো দ্যাট শুড বি মেনশন। এইটা একটা রুল। বি, প্রহিবিটিং অর রেস্ট্রিক্টিং দ্য এমপ্লয়মেন্ট অফ উইমেন, অ্যাডোলেসেন্টস আর চিলড্রেন ইন দ্য অপারেশন। অর্থাৎ যে সমস্ত কার্যকলাপ বা কার্যক্রম করতে গেলে হ্যাজার্ডাস বা ডেঞ্জারাস কোনো ঘটনা ঘটার সম্ভাবনা আছে সেগুলোতে মহিলা, শিশু, কিশোরদেরকে নিয়োজিত করা যাবে না। তাদের ক্ষেত্রে এটা বিধিনিষেধ আরোপ করতে হবে আর কি, যে এদেরকে ব্যবহার করা যাবে না। সি, প্রোভাইডিং ফর দি পিরিয়ডিক্যাল মেডিকেল এক্সামিনেশন of persons employed in the operation. ওই কার্যক্রম পরিচালনায় যে সমস্ত ব্যক্তিরা জড়িত, যারা নিয়োজিত, তাদের পিরিয়ডিক্যাল হেলথ এক্সামিন করতে হবে। মেডিকেল এক্সামিনেশন লাগে, মাঝে মাঝে চেক আপ করতে হবে। পিরিয়ডিক্যাল মাঝে মাঝে আর কি, সময়ে সময়ে কিছুদিন গ্যাপ, কিছুদিন পর পর তাদের হেলথ ঠিক আছে কিনা। and prohibiting the employment of persons not certified as fit for such employment, এবং এই ধরনের কাজকর্ম করার জন্য যার সার্টিফিকেট নাই তাকে নিয়োজিত করা যাবে না। কারণ হলো এগুলো একটু ডেঞ্জারাস টাইপের, মানে যেগুলো রিস্কি ওয়ার্ক আর কি, সেগুলোতে সবাই তো পারবে না। কাজেই যে যার অভিজ্ঞতা আছে, the person who is certified to do such kind of work can be employed, অন্যদেরকে না। শিশু কিশোর তো নাই, শিশু কিশোর মহিলা তো না, আগে আমরা বললাম। বাট পুরুষদের মধ্যে, অ্যাডাল্ট পুরুষদের মধ্যেও যারা কেবলমাত্র সার্টিফিকেটধারী ব্যক্তি, তাদেরকে নিয়োজিত করা যেতে পারে। ডি, providing for the protection of all persons employed in the operation, ওই কাজে নিয়োজিত সকল ব্যক্তিদের জন্য একটা সুরক্ষার ব্যবস্থা থাকতে হবে। সুরক্ষা, প্রোটেকশন, তাদের জন্য সমস্যা না হয়। ওই কাজ করার জন্য যে ধরনের প্রোটেকশন দরকার সেই ধরনের প্রোটেকশন ব্যবস্থা থাকতে হবে। or in the vicinity of the places where it is carried on, অর্থাৎ অথবা এস্টাবলিশমেন্টের যে কোনো প্লেসে যেখানে এটা পরিচালনা করা হচ্ছে, সেখানে এটা সুরক্ষা ব্যবস্থা থাকতে হবে। and the use of any specified materials or processes in connection with the operation, অথবা ওই কার্যক্রম পরিচালনার সাথে সংশ্লিষ্ট কোনো ম্যাটেরিয়াল বা প্রক্রিয়া, সেটা থেকেও তার কোনো সমস্যা হতে পারে। কিন্তু কাজেই সেই সমস্ত ম্যাটেরিয়াল কাজ করার সময় খুব সতর্কতার সাথে করতে হবে। মানে মূলত দ্যাট মিনস প্রোটেকশন ব্যবস্থা থাকতে হবে, গ্লোভস পরা, হ্যান্ড গ্লাভস, তারপরে মনে করো বিভিন্ন ধরনের প্রোটেকশন। ইন্ডাস্ট্রি যারা কাজ করে তারা এটা ভালো জানে আর কি, এখানে এক্সাম্পল এভাবে দেয়নি। যেমন মনে করে যে আমরা যে কি বলে, যে সমস্ত লোকগুলা এসি লাগায় আর কি, ঝুলে ঝুলে আর কি, তাই না, তাদের প্রোটেকশন ব্যবস্থা থাকতে হবে। সেরকম ম্যাটেরিয়াল দিতে হবে যেন তারা মানে অ্যাক্সিডেন্টের না ঘটে। নাম্বার ই, নোটিশ স্পেসিফাইং দ্য ইউজ অ্যান্ড precautions regarding the use of any corrosive chemicals. ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহৃত। এক ধরনের কেমিক্যাল আছে করোসিভ, আমি এটা অনলাইনে সার্চ দিয়েছিলাম। এক ধরনের কেমিক্যাল,
এটা ওইভাবে অত আমার কাছে সুপরিচিত না। বিভিন্ন কেমিক্যাল হবে, তা সেটা যে কেমিক্যালই হোক, সেই কেমিক্যালের ব্যবহার সম্পর্কে সুনির্দিষ্ট নোটিশ দেওয়া থাকতে হবে, নির্দেশনা থাকতে হবে এবং প্রিকশনস অর্থাৎ সাবধানতা কি কি অবলম্বন করতে হবে while using those chemicals should be specified, সেটা স্পেসিফাইড থাকতে হবে। তোমরা জানো যে এই বইটা যারা অলরেডি একটু দেখেছো, পড়ার চেষ্টা করেছো, কনসাল্ট করেছো, বইটা কিন্তু ভালো না, অত ভালো ল্যাঙ্গুয়েজে লেখা না, অনেক গ্রামাটিক্যাল প্রবলেম আছে, আনক্লিয়ার কিছু বিষয় আছে। কি বলে তোমাদের যে স্টুডেন্ট ক্লাসমেট যে মিফতাহুল শেখ মিফতাহুল মনে হয়, ও আমাকে বলেছে স্যার আমি এটা দেখেছি, এটা অনেক সমস্যা। যাই হোক, এটা স্যার আর বই নেই। আমার অস্ট্রেলিয়াতে যে আমার যে স্টুডেন্ট কলিগ, তোমাদের অস্ট্রের যে পার্মানেন্ট টিচার, ওর সাথে যোগাযোগ করেছিলাম, বলছে স্যার আর কোনো বই নাই, বাট ইট ইজ ট্রু যে লয়ের যে পার্টটা, এই পার্টটা ভালো করে লেখা না, অনেক আনক্লিয়ার আছে, মিনিং অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু কোনো ওয়ে নাই, এটা আমাদের ফলো করতে হবে। প্রয়োজনে আমরা নিজ থেকে নিজেদের মতো করে ঠিকঠাক করে একটু লেখা যতটুকু সম্ভব। Next section, section 80, it is about notice to be given of accidents. Accident সম্পর্কে নোটিশ প্রদান। Number 1, when any accident occurs in an establishment causing loss of life or bodily injury. যে কোনো প্রতিষ্ঠানে যদি কারো জীবনহানি হয়, মৃত্যু হয় বা ইনজুরি হয়, সে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টই হোক, সেই অ্যাক্সিডেন্ট or when an accidental explosion, ignition, outbreak of fire or eruption of water or fumes occurs in an establishment. অথবা যদি অ্যাক্সিডেন্ট নাও হয়ে থাকে, অ্যাক্সিডেন্টের মতো যে সমস্ত দুর্ঘটনা, যেমন অগ্নি কাণ্ড ঘটতে পারে, হ্যাঁ, গ্যাস লিকেজ হতে পারে, গ্যাস আউটব্রেক হতে পারে, হ্যাঁ, তারপর কি বলে ওয়াটার পাম্প ফেটে যেতে পারে, ওয়াটার ট্যাঙ্ক ফেটে যেতে পারে, পাইপ ফেটে যেতে পারে, এ ধরনের যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে, the employer of the establishment, ওই প্রতিষ্ঠানের এমপ্লয়ার shall give notice, অবশ্যই নোটিশ দিবে এই ধরনের দুর্ঘটনা সম্পর্কে। কাকে দিবে নোটিশ? টু দ্য ইন্সপেক্টর উইদিন 2 ওয়ার্কিং ডেজ। ইন্সপেক্টর আছে, ইন্সপেক্টরের কাছে 2 কর্মদিবসের মধ্যে। Where an accident mentioned in subsection 1, এই যে উপরে যেটা মেনশন করা হলো, causes bodily injury, এই ধরনের অ্যাক্সিডেন্টের কারণে যদি কারো ইনজুরি হয়, রেজাল্টিং ইন দ্য কম্পালসারি অ্যাবসেন্স ফ্রম ওয়ার্ক, এবং সেখানে কেউ যদি কর্ম থেকে বাধ্য থাকে, অনুপস্থিত থাকার, যে কাজে আসতে পারতেছে না, ফর এ পিরিয়ড অফ এক্সিডিং 48 আওয়ার্স, 48 ঘন্টার বেশি সময় যাবত যদি সে কর্মে যোগদান না করতে পারে ডিউ টু বিং ইনজিওর্ড, তাহলে কি করতে হবে? The employer shall be that case should be entered in a registered book, or in the form of in the prescribed form, একটা নির্দিষ্ট ফর্ম আছে, সেই ফর্মে সেটা লিপিবদ্ধ করতে হবে ঘটনাটা, just to keep a record of the occurrence. Number 3, a copy of the entries in the register referred to in subsection 2 shall be sent by the employer of the establishment within 15 days after the 30th day of June and the 31st of December in each year to the chief inspector. ওই যে রেজিস্টার করা হলো দুর্ঘটনার ব্যাপারটা, যদি ইনজিয়ার্ড হয়ে থাকে, হ্যাঁ, এই রেজিস্টার এন্ট্রি, যে এন্ট্রি দেওয়া হয়েছে, সেটা এমপ্লয়ারের কাজ হবে 15 দিনের মধ্যে। কোন 15 দিনের মধ্যে? জুনের 30 তারিখের পরে, উইদিন 15 ডেজ, তার মানে কি জুলাইয়ের 15 তারিখের মধ্যে, রাইট? এবং ডিসেম্বরের 31 তারিখের
পরে 15 দিনের মধ্যে চিফ ইন্সপেক্টরের কাছে রিপোর্ট পেশ করতে হবে অ্যাবাউট দি অ্যাক্সিডেন্ট অর অকারেন্স। তার মানে কি 2 বার আর কি বছরে। বলছে এখানে একটা হলো জুনের 30 তারিখের পরে 15 দিনের মধ্যে এবং ডিসেম্বর 31 তারিখের পর 15 দিনের মধ্যে। তার মানে ইয়ারলি রিপোর্ট অন ইজ ইয়ারলি রিপোর্ট, অ্যানাদার অন ইজ হাফ ইয়ারলি রিপোর্ট। এটা আরো অনেক সুন্দর করে সহজ করে কম্প্রিহেন্সিভ ওয়েতে কিন্তু লেখা যেত। যাই হোক, নেক্সট সেকশন 81, notice of certain dangerous occurrences. There is an establishment, any dangerous occurrence of such nature as may be prescribed occurs, whether causing bodily injury or not. যদি এমন কোনো ডেঞ্জারাস কোনো ঘটনা ঘটে যার কারণে কারো ইনজিওর হতে পারে বা নাও হতে পারে কোনো প্রতিষ্ঠানে, দ্য এমপ্লয়ার অফ দ্যাট এস্টাবলিশমেন্ট, সেই প্রতিষ্ঠানের এমপ্লয়ারকে কি করতে হবে, শ্যাল সেন্ড নোটিশ দেয়ার, এ সম্পর্কে নোটিশ প্রদান করতে হবে টু দ্য ইন্সপেক্টর উইদিন 3 ওয়ার্কিং ডেজ, 3 কর্মদিবসের মধ্যে ইন্সপেক্টরকে এ ব্যাপারে নোটিশ প্রদান করতে হবে, জানিয়ে যে এইটা ঘটেছে এই আমার এই ইন্ডাস্ট্রিতে বা প্রতিষ্ঠানে। সেকশন 81 এ এর থেকে আর বেশি কিছু বলা নেই। এখন হলো সেকশন 82, নোটিশ অফ সার্টেন ডিজিজ। বুঝতেই পারছেন, নাম থেকেই আমরা বুঝতে পারি ডিজিজ এর ঘটনা ঘটলে সেগুলো ইয়ে করতে হবে, নোটিশ প্রদান করতে হবে। তো দেখি কি লিখেছেন লেখক। Where any worker in an establishment contracts কোন কর্মচারী যদি কোন ডিজিজের সংস্পর্শে আসে, যদি রোগাক্রান্ত হয়, স্পেসিফাইড ইন দ্য সেকেন্ড স্কেডিউলে যে সমস্ত রোগের কথা উল্লেখ করা আছে, স্কেডিউলটা আমাদের এখানে নাই। দ্য এমপ্লয়ার অর দ্য ওয়ার্কার কনসার্ন, তাহলে ওই প্রতিষ্ঠানের এমপ্লয়ার বা ওয়ার্কার, অনেক সময় ওয়ার্কারকে দায়িত্ব দেওয়া হতে পারে রিপোর্ট পেশ করার জন্য, অর এনি অথরাইজড পারসন, দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি, অন দিস বিহাফ, এখানে ইন দিস বিহাফ লিখছে, ওই প্রতিষ্ঠানের পক্ষে শ্যাল সেন্ড নোটিশ দেয়ার, নোটিশ প্রেরণ করবে তার কাছে, টু দ্য ইন্সপেক্টর ইন সাচ প্রেসক্রাইবড ফর্ম, একটা প্রেসক্রাইবড ফর্ম আছে সেই ফর্মে নোটিশ প্রেরণ করবে, and within such time as may be prescribed by rules, অর্থাৎ আইনে যা আছে, রুলে যেটা লেখা আছে সেই টাইমের মধ্যে। আমরা দেখলাম কখনো 3 দিনের কথা বলা আছে, তার আগে 2 দিনের কথা, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম। সো সেই টাইমের মধ্যে প্রেরণ করতে হবে। নাম্বার 2, in any registered medical practitioner, if any registered medical practitioner attends on a person who is or has been employed in an establishment and who is or is believed by such medical practitioner to be suffering from any disease specified in the second schedule, the medical practitioner shall without delay send a report in writing to the chief inspector. বুঝতেই পারছো যে অর্গানাইজেশনে মেডিকেল অফিসার নিয়োগ করা থাকতে পারে, কারণ কর্মকর্তা কর্মচারীদের ইমিডিয়েট কোনো স্বাস্থ্যগত সমস্যা দেখভাল করার জন্য, যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো মেডিকেল সেন্টার আছে একটা, যে ঢাকা মেডিকেলের ঠিক অপোজিটে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ডিইউ মেডিকেল সেন্টার আর কি। এখানে বেশ কিছু ডাক্তার আছে। তোমাদের নর্থ সাউথেও এটা কি বলে, তোমরা নর্থ সাউথে আছে, তোমাদের অস্ট্রেও আছে প্রাথমিক চিকিৎসার জন্য। সো এই মেডিকেল প্র্যাকটিশনার বা অফিসার, তিনি যদি মনে করেন যে
কোনো এমপ্লয়ি বা ওয়ার্কার কোনো ডিজিজ আক্রান্ত হয়েছে, রোগ আক্রান্ত হয়েছে বা রোগে সাফার করছে, কোন রোগ, যে সমস্ত রোগের কথা সেকেন্ড স্কেজুলে মেনশন করা আছে। সেকেন্ড স্কেজুলটা আমাদের এখানে নেই। যাই হোক, নির্দিষ্ট কিছু রোগ আছে যেগুলা আক্রান্ত হলে মেডিকেল প্র্যাকটিশনার বা অফিসার তিনি কি করবেন, কালক্ষেপণ না করে উইদাউট এনি ডিলে রিপোর্ট পেশ করবেন, লিখিত রিপোর্ট টু দি চিফ ইন্সপেক্টরের কাছে। সেখানে কি ধরনের ইনফরমেশন থাকবে? বাই স্টেটিং দ্য নেম অ্যান্ড পোস্টাল অ্যাড্রেস অফ দি পেশেন্ট, অর্থাৎ ওই ওয়ার্কার বা এমপ্লয়ি তার নাম এবং তার পোস্টাল অ্যাড্রেস মেনশন করে এই ধরনের ইনফরমেশন থাকবে। সেকেন্ড ইনফরমেশন যেটা থাকবে, দ্য ডিজিজ ফ্রম হুইচ হি বিলিভস দ্য পেশেন্ট টু বি সাফারিং। ওই পেশেন্ট, ওই এমপ্লয়ি বা কর্মচারী যে ধরনের রোগে আক্রান্ত হয়েছে বলে তিনি মনে করেন, সেই রোগের নামও মেনশন করবেন, বর্ণনা করবেন। The name and address of the establishment in which the patient is or was last employed. ওই পেশেন্ট কোন প্রতিষ্ঠানে কাজ করছে বা লাস্ট কোন প্রতিষ্ঠানে কর্মরত ছিল, সেই প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা। এবং নাম্বার 4, the government may add to or subtract from the second schedule any disease by notification in the official gazette. অনেক সময় ওই সেকেন্ড স্কেজুলের কথা বলা হলো, যদি সেকেন্ড স্কেজুল আমরা আলোচনা করছি না এখানে, সেকেন্ড স্কেজুলে যে সমস্ত রোগের কথা উল্লেখ করা আছে ওগুলাকেও আক্রান্ত হলে তাহলে রিপোর্ট করবে ডক্টর। গভর্নমেন্ট কি করতে পারে? গেজেট পেশ করতে পারে, সেখানে কোনো রোগ তারা অ্যাড করতে পারে বা মাইনাস করতে পারে, বাদ দিতে পারে, ডিপেন্ডিং অন দি সিচুয়েশন। যে গভর্নমেন্ট যদি মনে করে যে না, এই রোগটা ইনক্লুড করা দরকার, এটা যদি কেউ আক্রান্ত হয় তাহলে এটা রিপোর্টেড হতে হবে। অথবা কোনো রোগ যদি আর গুরুত্ব না পায়, এমন যদি হয়ে থাকে, না ঠিক আছে, এটা রিপোর্ট করার প্রয়োজন নাই। So the government may add to or subtract from the second schedule any disease by notification in the official gazette. Now, section 83 এখানে একটা অংশ নাই, সমস্যা হবে না। তারপরেও it is about inquiry into cases of accident or disease. যদি কারো ডিজিজ হয় বা অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেক্ষেত্রে এনকোয়ারির ব্যবস্থা করা। When any accidental explosion, ignition, অর্থাৎ যদি কোনো দুর্ঘটনা ঘটে, অগ্নি কাণ্ড ঘটে, আউটব্রেক অফ ফায়ার অর ইরাপশন অফ ওয়াটার, হ্যাঁ, ওটারও কিন্তু হতে পারে আর কি, কোনো ট্যাঙ্ক ফেটে গিয়ে বা পাইপ ফেটে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আর আদার অ্যাক্সিডেন্ট, গ্যাস লিকেজ হতে পারে, তোমাদেরকে আর আগে বলেছি। যে কোনো প্রতিষ্ঠানে অর সেকেন্ড স্কেজুলে যে রোগগুলোর কথা বলা আছে, সেই রোগে কেউ যদি আক্রান্ত হয় বা কেউ আক্রান্ত হয়েছে বলে সাসপেক্টেড হয়, তাহলে গভর্নমেন্ট কি করবে? দ্য গভর্নমেন্ট, ইফ ইট ইজ অফ ওপিনিয়ন দ্যাট এ ফর্মাল ইনকোয়ারি, গভর্নমেন্ট ইনকোয়ারি ব্যবস্থা করতে পারে এই ব্যাপারে। এবং ফর দ্যাট ইনকোয়ারি দ্য গভর্নমেন্ট ক্যান অ্যাপয়েন্ট এ কম্পিটেন্ট পারসন, একজন দক্ষ যোগ্য ব্যক্তিকে নিয়োগ করতে পারে ওই ইনকোয়ারি করার জন্য। and may also appoint any person possessing legal or special knowledge to act as assessor in holding the inquiry. এবং সেক্ষেত্রে একজন নলেজেবল, যার নলেজ আছে এই বিষয়ে, লিগ্যাল নলেজ আছে, তাকে নিয়োগ করা যেতে পারে, তিনি এটা ইনকোয়ারিটা করতে পারবেন। সবার তো আর আইনগত এবং ইন্ডাস্ট্রিয়াল বিষয়গুলোর ব্যাপারে অত নলেজ নেই, তাদের সেক্ষেত্রে নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও একজন কম্পিটেন্ট ব্যক্তি who is knowledgeable about the event
and about the law can be requited. Next, number 2, the person appointed to hold any such inquiry shall have all the power of a civil court. তার মানে কি, যে ব্যক্তিকে ইনকোয়ারি নিয়োগ করা হচ্ছে তিনি কিন্তু অত্যন্ত পাওয়ারফুল ব্যক্তি, অর্থাৎ তাকে পাওয়ার দেওয়া হবে। কি পাওয়ার দেওয়া হবে? দ্য পাওয়ার অফ এ সিভিল কোর্ট, সিভিল কোর্টের পাওয়ার তিনি পাবেন। কোন আইনের অধীনে? আন্ডার দি কোড অফ সিভিল প্রসিডিওর 1908, অনেক পুরনো একটা আইন, বাট এটা এখনো বলবৎ আছে, চলমান আছে। এই আইনের অধীনে তাকে সিভিল কোর্টের পাওয়ার দেওয়া হবে ফর দি পারপাস অফ এনফোর্সিং দ্য অ্যাটেন্ডেন্স অফ উইটনেসেস। হ্যাঁ, অর্থাৎ যাদের সম্মুখে দুর্ঘটনা ঘটেছে, যারা সাক্ষ্য প্রমাণ আর কি, সাক্ষ্য প্রমাণের ব্যবস্থা করার জন্য উদ্দেশ্যে তাকে এই ক্ষমতা দেওয়া হবে, এনকম্পাসিং দ্য প্রোডাকশন অফ ডকুমেন্টস অ্যান্ড ম্যাটেরিয়াল অবজেক্টস, এবং তিনি বিভিন্ন ডকুমেন্ট, প্রমাণাদি, ম্যাটেরিয়ালস প্রস্তুত করতে তিনি বাধ্য থাকবেন এই ব্যাপারে। And every person required by such person as aforesaid to furnish any information shall be deemed to be legally bound. এবং যদি প্রয়োজন পড়ে তাহলে সে এই ধরনের ইনফরমেশন বা ডকুমেন্ট আইনগতভাবে প্রয়োজন হলে দাখিল করতে বাধ্য থাকবে। To do so within the meaning of section 176 of the penal code. penal code 176 নাম্বার যে সেকশন আছে সেই সেকশন অনুযায়ী। নাম্বার 3, any person holding an inquiry under this section may exercise such of the powers. ইংলিশ কিন্তু ইংলিশ ভালো না, such of the such a power, any person holding an inquiry, ওই যে ব্যক্তিকে ইনকোয়ারি করা হবে তাকে একজন ইন্সপেক্টরের পাওয়ারও দেওয়া হবে। কোন আইনের অধীনে? আন্ডার দিস অ্যাক্ট, এই অ্যাক্টের অধীনে, যে পেনাল কোড সেকশন 176 অফ দি পেনাল কোড, এই আইনের অধীনে তাকে একজন ইন্সপেক্টরের পাওয়ার দেওয়া হবে। এবং এই আইনের অধীনে সে যদি মনে করে, ইফ হি থিঙ্ক ইট ইজ নেসেসারি অর এক্সপেক্টেড টু এক্সারসাইজ ফর দি পারপাস অফ ইনকোয়ারি, এবং সে যেভাবে সুবিধাজনক মনে করে বা প্রয়োজন মনে করে, গুরুত্বপূর্ণ মনে করে, অপরিহার্য বলে মনে করে, সেভাবেই তিনি ইনকোয়ারিটা করবেন। তার মানে একজন পাওয়ারফুল ব্যক্তি, বেশ পাওয়ার দিয়ে দেওয়া হবে। হি অর শি উইল বি ডুইং দ্য ইনকোয়ারি, তার কাছে যেরকম মনে হয় যেভাবে করা উচিত সেভাবে। নাম্বার 4, the person holding inquiry shall make a report to the government. যাকে নিয়োগ দেওয়া হচ্ছে ইনকোয়ারির জন্য তার কিন্তু দায়বদ্ধতা আছে। তিনি কি করবেন? গভর্নমেন্টকে যে রিপোর্ট পেশ করবেন, লিখিত রিপোর্ট, স্টেটিং দ্য কজেস অফ দি অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের কারণগুলো বর্ণনা করে, অ্যান্ড যে পরিস্থিতি ঘটেছে, অ্যান্ড দ্য সার্কামস্ট্যান্সেস ইন হুইচ ইট অকার্ড, যে সার্কামস্ট্যান্স এটা ঘটেছে, অ্যাডিং এনি অবজারভেশন, তার যদি কোনো অবজারভেশন থাকে সেটাও তিনি অ্যাড করবেন। তিনি যদি মনে করেন যে এই অবজারভেশনটাও অ্যাড করা দরকার রিপোর্টে, তিনি সেটাও করবেন, বাট ইট মাস্ট গো টু দ্য গভর্নমেন্ট ইন দ্য ফর্ম অফ রিটেন রিপোর্ট। অনেক সুন্দর এটা লেখা যেত, এটা যাই হোক। The government may cause such report to be, মিনিংটা ঠিক রেখে আর কি, the government may cause such report to be published at such time and in such manner as it may think fit. গভর্নমেন্ট চাইলে, যখন প্রয়োজন মনে করে, যেভাবে মনে করেন গভর্নমেন্ট, এভাবে এটা পাবলিশ করা যেতে পারে এই রিপোর্ট। অনেক সময় দেখো না, রিপোর্ট হিমাগারে পাঠায় দেয় গভর্নমেন্ট, আমাদের দেশে ঘটে আর কি, তাই না? পাবলিশ করে না, জনসম্মুখে বের করে না। যখন দেখা যায় যে নিজেদের লোকজন এতে ইনভলভ, এটা আমি বলছি মনে করে বিভিন্ন যে ঘটনা ঘটে সেক্ষেত্রে আর কি, যখন যে গভর্নমেন্টই থাকুক,
হয় আমি পার্টিকুলার কথা করছি না, আমাদের দেশে এটা ঘটে আর কি, যে রিপোর্টগুলা পেশ করে না আর কি, যখন নিজের লোকজনের বিরুদ্ধে যায়, এটা আনএথিক্যাল আর কি। যাই হোক, সেই এখানে লিখেছে যে এই ধরনের দুর্ঘটনার বিষয় যে রিপোর্ট যে তাকে পেশ করা হবে বাই দি এনকোয়ারি, দ্য পারসন হু ডিড দ্য এনকোয়ারি, সেই এনকোয়ারি রিপোর্টটা গভর্নমেন্ট প্রয়োজন মনে করলে যখন তখন যে কোনোভাবে এটা ডিসক্লোজ করতে পারে, প্রকাশ করতে পারে। কিন্তু সেটা মিসইউজেরই সমস্যা, যেটা আমাদের দেশে হয় আনফরচুনেটলি। Next, section 84, power to take samples. এটা খুব ইন্টারেস্টিং বিষয়, বুঝছো? পাওয়ার টু টেক স্যাম্পলস, আমি একটু বলে রাখি, তারপরে আমি ওয়ান বাই ওয়ান আলোচনা করছি। মানে এই ইন্ডাস্ট্রিগুলোতে বিভিন্ন কেমিক্যাল ইউজ হয়, বিভিন্ন ম্যাটেরিয়ালস ইউজ হয়। তো যিনি ইন্সপেক্টর তিনি যদি মনে করেন তিনি স্যাম্পল কালেক্ট করতে পারেন, সেগুলো ডেঞ্জারাস কিনা, ক্ষতিকর কিনা, এই জিনিসগুলো, এবং সেগুলো সিল করতে পারে। এটা ইন্টারেস্টিং, এটা প্রয়োজন আছে আসলে। দেখো, an inspector may at any time during the normal working hours, নর্মাল কর্মদিবসে, ওয়ার্কিং আওয়ার্সে, ইনফর্মিং দ্য এমপ্লয়ার of establishment, take in the manner thereafter provided a sufficient sample of any substance, যে কোনো কেমিক্যাল, যে কোনো সাবস্টেন্সের স্যাম্পল কালেক্ট করতে পারেন, কিন্তু লুকোচুরির মাধ্যমে নয়, এমপ্লয়ারকে জানিয়ে তাকে বলবে যে আমার স্যাম্পল দরকার, এই স্যাম্পলটা দাও, তুমি এখানে কি ধরনের সাবস্টেন্স ইউজ করছো, এটা কর্মকর্তা কর্মচারীদের জন্য হ্যাজার্ডাস কিনা, ডেঞ্জারাস কিনা, আমি সেটা দেখতে চাই। সো স্যাম্পল কালেক্ট করবে। অথবা যদি মনে করে যে না, এই সাবস্টেন্স ইউজ করা হবে, যেটা অলরেডি ইউজ হচ্ছে, বিইং ইউজড, কোনো পজিশনে ব্যবহৃত হচ্ছে অথবা ব্যবহার করা হবে, স্যাম্পল তিনি কালেক্ট করতে পারেন। হি হ্যাজ দ্য রাইট, যেখান থেকে যে সাবস্টেন্সের কারণে কর্মকর্তা কর্মচারীদের ইনজুরি বা হেলথ প্রবলেম সৃষ্টি হতে পারে। কালেক্ট করে কি করবেন তিনি, দেখো, প্রবলেম করছে। Okay. Where the inspector takes such sample, he shall, in the presence of the employer, employer উপস্থিতিতে, ওই যে বললাম কোনো কিছু লুকোচুরির মাধ্যমে না, এমপ্লয়ার উপস্থিতিতে, he shall divide the sample into 3 portion, 3 ভাগে ভাগ করবেন। এমপ্লয়ার যদি ইচ্ছাকৃতভাবে না থাকতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, যে না সে অ্যাবসেন্ট আছে, কিন্তু সাধারণত তার উপস্থিতিতে, কিন্তু তিনি যদি না থাকতে পারেন, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। তার মানে তার উপস্থিতিতে, সাধারণত তার উপস্থিতিতে, কখনো কখনো তিনি অনুপস্থিত থাকলে তার অনুপস্থিতিতেই স্যাম্পলটাকে 3 ভাগে ভাগ করবে। ডিভাইড দ্য স্যাম্পল ইনটু 3 পোরশনস। কেন করবে সেটাও বলছি, কেন 3 ভাগে ভাগ করবে। এন্ড এফেক্টিভলি সিল, সেটা সিল করে দিবে, and suitably mark করবে them, and shall permit the employer to add his own seal and mark thereon. শুধু ইন্সপেক্টর তিনি সিল করবেন না, মার্ক করবেন না, এমপ্লয়ারকে বলবেন আপনিও আপনার সিলটা প্রয়োগ করুন। মানে ওইটা ক্ষতিকর, তো বুঝতে পারছেন এটা, ওইটা হয়তো পরে অনুসন্ধান করবে, ক্ষতি কিনা ব্যান করে দিতে পারে, ইউজ করা বন্ধ করে দিতে পারে। এই সিল পর্যায়ে কিন্তু এখনো বন্ধ হবে না। দেখো এরপরে কি আছে, আরো কিছু স্টেপ আছে। The employer shall, if the inspector so requires, provide the appliances for dividing, sealing and marking the sample taken under this section. যে স্যাম্পলটা কালেক্ট করা হচ্ছে সেটা সিল করা বা মার্ক করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রয়োজন হলে, জিনিসপত্র দরকার, অ্যাপ্লায়েন্স দরকার হলে, সেটা এমপ্লয়ারকে দিতে হবে। এমপ্লয়ার তাকে প্রোভাইড করবে, ইন্সপেক্টরকে সরবরাহ করবে। এরপরে দেখো যে 3 ভাগে ভাগ করা হচ্ছে স্যাম্পলটাকে, কেন? The inspector shall forthwith give one portion of the sample to the employer. ইন্সপেক্টর 3 ভাগে ভাগ করার পরে একটা পোরশন দিবে এমপ্লয়ারকে, আর এমপ্লয়ারকে সিল করা কিন্তু এমপ্লয়ারকে দিবে, তাকে দিবে যে এটা আপনার পার্ট।
Send the second portion to a government analyst. সরকারের কোন ব্যক্তি যিনি অ্যানালিস্ট মানে গভর্নমেন্টকে আর একটা পোর্শন দিবে যেখানে বিশ্লেষণ অ্যানালিস্ট করবে অ্যানালিসিস করার জন্য। ওই যে স্যাম্পল দেয় না বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটলে সেটা তদন্ত করার জন্য যেখানে ক্ষতিকর পদার্থ ছিল কিনা। Send the second portion to government analyst for analysis and report thereon and retain the third portion for the production to the court. থার্ড পোর্শনটা রাখবে কোর্টে জমা দেওয়ার জন্য যদি প্রয়োজন হয় বিচারের জন্য। অ্যানালিসিস করবে, বিশ্লেষণ করবে আর কি, যে ওখানে কোনো ক্ষতিকর জিনিস আছে কি, ডেঞ্জারাস কি আছে কিনা, সেটা পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি মনে হয় যে কোর্ট এটা দাখিল করতে হবে উইথ দ্য রিপোর্ট, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, হুইচ প্রসিডিংস ইফ এনি আর ইনস্টিটিউটেড ইন রেসপেক্ট অফ দি সাবস্টেন্স, ওই সাবস্টেন্সের ব্যাপারে যদি কোনো আইনগত ব্যবস্থার প্রয়োজন হয় কোর্টে, তাহলে সেকেন্ড পোর্শনটা দাখিল করার জন্য। দ্বিতীয় পার্টটা হলো গভর্নমেন্ট অ্যানালিস্টকে দেওয়া হবে সেখানে অ্যানালিসিস করার জন্য। তারপর রিপোর্ট সহ কোর্টে দাখিল করা যেতে পারে এবং কোর্টেও তখন আরেকটা স্যাম্পলের পার্ট জমা দেওয়া হবে। কোর্টও মনে করলে সেটা আবার রিঅ্যানালিসিসের ব্যবস্থা করতে পারে। এটা দরকার, কিন্তু সমস্যা হচ্ছে যেটা বলছিলাম যে আমাদের দেশে মিস ইউজ হয় আর কি। আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হয় না। এটা হলো আমাদের সমাজ ব্যবস্থার একটা বড় দুর্বল দিক। 5. Any document purporting to be a report under the hand of any government analyst upon any substance submitted to him for analysis and report under this section may be used as evidence in any proceedings instituted in respect of the substance. ওই সাবস্টেন্স সম্পর্কে যদি কোনো আইনগত ব্যবস্থা নিতে হয় তাহলে এই যে এর প্রমাণ হিসেবে, অর্থাৎ ওই সাবস্টেন্সের ক্ষতিকর সাবস্টেন্স ইনজিওর করতে পারে বা মানুষের ক্ষতি করতে পারে, তাহলে বিশ্লেষণ করে যে পাওয়া গেছে তার রিপোর্ট সহ এটা এভিডেন্স হিসেবে আইনগত ব্যবস্থার জন্য গভর্নমেন্ট চাইলে ব্যবহার করতে পারে। নেক্সট section number 85, powers of inspector in case of certain danger. নির্দিষ্ট কোনো বিপদের ক্ষেত্রে ইন্সপেক্টরের পাওয়ার কতটুকু সেই জিনিসটা এখানে আলোচনা করা আছে। বেশ পাওয়ারফুল আর কি ইন্সপেক্টর। ইফ ইন রেসপেক্ট অফ এনি ম্যাটার, যে কোনো বিষয়ে প্রেক্ষাপটে, for which no provision no express provision is made, যদি কোনো আইন না থাকে, এমন হয় না যে সব বিষয়ে আইন নাই, তাহলে সেক্ষেত্রে ইন্সপেক্টর কিন্তু ব্যবস্থা নিতে পারে। প্রভিশন নট অ্যাপ্লিকেবল, কোনো আইন ওইরকম সরকারের বানানো নাই, এরকম ক্ষেত্রে বা আইনের মধ্যে পড়ে না, যদি ইন্সপেক্টরের কাছে মনে হয়, ইফ ইট অ্যাপিয়ার্স টু দ্য ইন্সপেক্টরের কাছে মনে হয় দ্যাট any establishment or any part thereof, কোন প্রতিষ্ঠান বা কোন প্রতিষ্ঠানের অংশ বিশেষ, একটা প্রতিষ্ঠানের জন্য অনেক ব্রাঞ্চ থাকতে পারে, রাইট? সেই প্রতিষ্ঠান হতে পারে বা প্রতিষ্ঠানের নির্দিষ্ট কোনো ব্রাঞ্চ হতে পারে, কোনো একটা পার্ট হতে পারে, এমন কোন কার্যকলাপ সেখানে যদি হয়, সেটা মেবি ইট মাইট বি একটু কন্ট্রোল ম্যানেজমেন্ট বিষয় হতে পারে, যেটা মানুষের জন্য ডেঞ্জারাস টু হিউম্যান লাইফ, অথবা সেফটির জন্য প্রবলেমেটিক আর কি। এইটা যদি ইন্সপেক্টর মনে করে অথবা থ্রেটেনিং যদি মনে করে যে এখানে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে রিলেশনশিপ আছে, থ্রেটেনিং রিলেশনশিপ, হয়তো আইনে নাই, এ ব্যাপারে কি করা যেতে পারে, বাট দ্য ইন্সপেক্টর যদি মনে করে যে এর জন্য কোনো কর্মকর্তা ক্ষতি হতে পারে, কেউ ইনজিওর্ড হতে পারে, তাহলে কি করতে পারে, হি মে গিভ নোটিশ ইন রাইটিং, তিনি লিখিত নোটিশ দিতে পারেন টু দ্য এমপ্লয়ারকে, ওই প্রতিষ্ঠানের এমপ্লয়ারকে নোটিশ দিতে পারে যে তোমার প্রতিষ্ঠানে আমি মনে করছি এরকম সমস্যা আছে, এভাবে নোটিশ দেয়া
এবং তাকে সেটা প্রতীকের ব্যবস্থা করতে বলা, and shall state in the notice the particulars in respect of which he considers the establishment or part thereof or the matter, thing or practice to be dangerous or defective and require the same to be remedied. প্রতিকার ব্যবস্থা চাইতে পারে যে এখানে এই সমস্যা আছে, ডেঞ্জারাস কিছু আছে, অথবা কর্মকর্তা কর্মচারীদের মধ্যে রিলেশনশিপটা থ্রেটেনিং, অমুক অমুক থ্রেট দিচ্ছে, সো এটা তুমি প্রতিকার ব্যবস্থা নাও। এটা কি করবে? ইন্সপেক্টর এমপ্লয়ারকে বলবে। রিপোর্ট রিটেন, কিন্তু ইন রাইটিং, রিটেন নোটিশ, ইট মাস্ট বি মেনশন ইন দ্য নোটিশ। তার এটা পাওয়ার কিন্তু ক্ষমতা, যেটা আইনে নাই, কিন্তু ইন্সপেক্টরকে এই পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। আইনের বাইরেও রিপোর্টার ইন্সপেক্টর মনে করলে এই ধরনের স্টেপ তিনি নিতে পারেন। নাম্বার টু, উইদাউট প্রেজুডিস। প্রেজুডিস হলো পূর্ব সংস্কার, এটা এক ধরনের ইনজাস্টিস আর কি, বুঝতে পারছো? একটা সবাইকে সমানভাবে না দেখে, যেটা বলে আইনের প্রয়োগ সবার জন্য সমান না আমাদের দেশে, এটি কিন্তু যে প্রেজুডিস আর কি। হ্যাঁ, যে আমি হয়তো আমার দলের লোকজনকে সেভ করার জন্য একভাবে প্রয়োগ করলাম বা প্রয়োগ করলাম না, তোমার ক্ষেত্রে প্রয়োগ করলাম। এটা একটা প্রেজুডিস। উইদাউট প্রেজুডিস এটা করতে হবে। টু দ্য জেনারেলিটি অফ দি প্রভিশনস কন্টেইনড ইন সাবসেকশন অন দ্য ইন্সপেক্টর মে বাই অর্ডার ইন রাইটিং। তিনি প্রেজুডিসে না করে তিনি এটা সবার জন্য আইনের সমানভাবে প্রয়োগ, মানে তিনি সমানভাবে সমান দৃষ্টিতে তিনি দেখবেন। এটা ওই যে আইনে নাই, কিন্তু উনি যদি বায়াসড হন, সেটা কিন্তু একটা সমস্যা না হয়, এটা তার দায়বদ্ধতা, যে তিনি যিনি প্রেজুডিসের মাধ্যমে এটা না করেন আর কি, অপপ্রয়োগ যেন না করেন আইনের বা তার ক্ষমতা। By order in writing, direct the employer prohibiting the extraction or reduction of pillars in any part of such establishment. কোনো প্রতিষ্ঠানের কোনো পিলার যদি রিডিউস হয়, কম সংখ্যক পিলার যদি ব্যবহৃত হয়, এবং সেক্ষেত্রে যদি ইন্সপেক্টর মনে করে যে এই কারণে এখানে কলাপস করতে পারে কোনো একটা বিল্ডিং এর কোনো পার্ট বা প্রতিষ্ঠানের কোনো অংশ, দ্যাট মাইট বি ডেঞ্জারাস ফর দি ওয়ার্কিং পিপল, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটা তিনি রিপোর্ট করতে পারেন টু দি এমপ্লয়ার, যে না, এটা এখানে করা যাবে না, এটা প্রতিকারের ব্যবস্থা করতে হবে। এটা তিনি পারে, এই ক্ষমতা তার আছে। ওই যে বুঝই তো যে ইন্ডাস্ট্রি, নতুন নতুন ইন্ডাস্ট্রি রান করেছে, সেখানে বিল্ডিং গুলার কনস্ট্রাকশন দেখা হয় যে হ্যাঁ কতটুকু সেফ। If the inspector is of next one, if the inspector is of opinion that there is urgent and immediate danger to the life or safety of any employee in any establishment or part thereof, he may by an order I repeat, if the inspector is of opinion that there is urgent or immediate danger, যদি ইন্সপেক্টর মনে করেন যে এখানে খুবই আর্জেন্ট কোনো কারো লাইফ বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে বা সেফটি ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে কোনো ব্যক্তির, এবং তার মনে করা পেছনে যে গ্রাউন্ডস অফ হিজ ওপিনিয়ন, তার যে কনসার্ন, সেটা তিনি এমপ্লয়ারকে অবহিত করতে পারেন ইন রাইটিং, নোটিশ এর মাধ্যমে, এবং রিমুভ, এটার জন্য তিনি রেমেডি ব্যবস্থা করতে বলতে পারেন। তো বেশ ক্ষমতা একজন ইন্সপেক্টরের আছে, যে আইনে না থাকার পরেও তিনি যদি প্রয়োজন মনে করেন, আসলে এই ধরনের ক্ষেত্রে যোগ্য, সৎ
এথিক্যাল ব্যক্তিদেরকে নিয়োগ দিতে হয় যেন তিনি তার ক্ষমতার অপব্যবহার না করেন। এটা আমাদের দেশে অনেক সময় হয় যে আইনই নেই, আমি মনে করছি, তার মানে কি পাওয়ারফুল হওয়ার কারণে, পাওয়ার থাকার কারণে আমি তোমাকে বিরক্ত করছি, তার মানে ঘুষ, টাকা পয়সা লেনদেন এখানে কিন্তু অনেক সময় হয়। এই যে এগুলো ক্ষমতা দেওয়ার কারণে আমাদের দেশে আসলে এটা একটা সমস্যা হয় আর কি। হ্যাঁ, এটা অপব্যবহার হয় ক্ষমতার। অপব্যবহার না হলে ঠিক আছে, অপব্যবহার হওয়াটাই সমস্যা। Number 4, the employer, if is aggrieved by the order under subsection 3, এই যে উপরে সাবসেকশন 3 কথা বলা হলো, এখানে যে ইন্সপেক্টরের অর্ডার আছে, ক্ষমতা মানে অর্ডার করার ক্ষমতা আছে, এক্ষেত্রে যদি এমপ্লয়ার যদি মনে করে যে সুখে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অর্ডারের কারণে, এই অর্ডারটা তার প্রতি ইনজাস্টিস যদি মনে করে, তাহলে তিনি কি করতে পারেন? হি মে অ্যাপিল এগেইনস্ট দ্য সেম টু দ্য চিফ ইন্সপেক্টর। চিফ ইন্সপেক্টরের কাছে তিনি অ্যাপিল করবেন উইদিন 10 days অফ দি রিসিপ্ট অফ দি অর্ডার, ওই অর্ডার পর 10 দিনের মধ্যে। তার মানে কি দাঁড়ালো? ইন্সপেক্টর যে রিপোর্ট পেশ করবে কোনো একটা পার্টিকুলার বিষয়ে, যে এটা ডেঞ্জারাস, এটা ক্ষতিকর লাইফের জন্য বা সেফটির জন্য, এটা আপনি রেমেডি ব্যবস্থা করেন, না হলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এই সেই। আইনে নাই, কিন্তু ইন্সপেক্টর মনে করছে। এক্ষেত্রে যদি আমি দেখি যে না, আমার এখানে স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, এটা উনি প্রতিহিংসা পরায়ণ হয়ে আমার বিরুদ্ধে করেছে, আমার ক্ষতি করার জন্য, তাহলে সেক্ষেত্রে তার একটা ব্যবস্থা আছে যে তিনি অ্যাপিল করতে পারেন টু দ্য চিফ ইন্সপেক্টর উইদিন 10 days অফ দি রিসিপ্ট অফ দি অর্ডার, ওই অর্ডার পর 10 দিনের মধ্যে। এবং চিফ ইন্সপেক্টর কি করতে পারে? হু মে কনফার্ম, মডিফাই অর ক্যান্সেল দ্য অর্ডার। তিনি ইচ্ছা করলে ওই অর্ডারটা, ইন্সপেক্টর যে অর্ডারটা দিচ্ছে সেই অর্ডার তিনি বহাল রাখতে পারেন, কনফার্ম করতে পারেন, ওটা কিছু চেঞ্জ আনতে পারেন, অথবা ক্যান্সেল করতে পারেন। ক্যান্সেল করলে তখন আর তার উপর এটা বর্তাবে না। এরপর আরো ব্যবস্থা আছে, দেখো। The inspector making an order under subsection 1 or 3, এর উপরে যে আমরা সাবসেকশন 1 আর 3 বললাম, এর অধীনে ইন্সপেক্টর কি করতে পারে? shall forthwith report the same to the government, গভর্নমেন্টের কাছে তিনি রিপোর্ট পেশ করতে পারেন, and shall inform the employer concerned that such report has been so made, এবং তিনি আবার এমপ্লয়ারকে ইনফর্ম করবেন যে তোমার বিরুদ্ধে, তোমার এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ব্যাপারে গভর্নমেন্টকে একটা রিপোর্ট পেশ করা হয়েছে। মানে লুকোচুরি কিছু নাই আর, সেটা মানে এটা ডিসক্লোজড any step taken against the establishment. এরপরে দেখো, the chief inspector shall forthwith report to the government. চিফ ইন্সপেক্টর কি করবে? ওই গভর্নমেন্টের কাছে রিপোর্ট পেশ করতে পারে। ইন্সপেক্টর করবে চিফ ইন্সপেক্টরের কাছে, চিফ ইন্সপেক্টর করবে গভর্নমেন্টের কাছে। accept the order, any order, যে কোনো অর্ডার, accept the order of cancellation passed by him under subsection 4, যদি তিনি ইন্সপেক্টরের যে প্রথমে তো ইন্সপেক্টর অর্ডার পেশ করে, রাইট, সেই অর্ডারটা তিনি ক্যান্সেল করেন, তাহলে সেই ক্যান্সেলেশন অর্ডারটা গভর্নমেন্টের কাছে দাখিল করতে হবে না। এটা চিফ ইন্সপেক্টর পর্যন্তই শেষ। তিনি ক্যান্সেল করে দিয়েছেন, ওটা ওখানেই শেষ, এটা গভর্নমেন্ট জানাতে হবে না। আদারওয়াইজ এনি আদার রিপোর্ট, যেটা ক্যান্সেল করা হয়নি, মডিফাইড রিপোর্ট বা কনফার্ম রিপোর্ট, মাস্ট গো টু দ্য গভর্নমেন্ট, ইন্সপেক্টরের কাছ থেকে চিফ ইন্সপেক্টরের কাছে, চিফ ইন্সপেক্টরের কাছ থেকে চলে যাবে গভর্নমেন্টের কাছে, যদি ওই অর্ডারটা বহাল থাকে। মডিফাইড হতে পারে, বহাল থাকতে পারে, সেটা গভর্নমেন্টের কাছে অবশ্যই যাবে। শুধুমাত্র ক্যান্সেল হলে সেটা যাবে না। and shall also inform the employer concerned that such report has been submitted, এবং সেটাও এমপ্লয়ারকে ইনফর্ম করতে হবে যে এই রিপোর্টটা আমরা উই অলরেডি হ্যাভ সাবমিটেড টু দি গভর্নমেন্ট। Number 7, any employer if has any objection against any order made under subsection 1 or 3 or 4, ওই যে উপরে যে বলা হলো ইন্সপেক্টর অর্ডার পেশ করতে পারে, সেটা চিফ ইন্সপেক্টর বহাল রাখতে পারে, মডিফাই করতে পারে, এরকম করতে পারে।
যে রিপোর্টই হোক সেই রিপোর্টটা কিন্তু আবার গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। তাহলে এখন যদি তারপরে আমি মনে করি যে না, ইন্সপেক্টর আমার বিরুদ্ধে অন্যায় করেছেন, চিফ ইন্সপেক্টর আমার বিরুদ্ধে অন্যায় করেছেন, অ্যাজ অ্যান এমপ্লয়ার আমি তাহলে কি করতে পারি? আমি গভর্নমেন্টের কাছে আবার এর প্রতিকার চাইতে পারি। মে ইনফর্ম দ্য গভর্নমেন্ট উইদিন 20 days of receipt of the order। 20 দিনের মধ্যে, অর্থাৎ অর্ডার পাওয়ার 20 দিনের মধ্যে গভর্নমেন্টের কাছে তিনি অ্যাপিল করতে পারেন, তিনি লিখতে পারেন, রাইটিং দ্য কজ thereof and government shall send it to the, কারণ দর্শাবার, কারণ উল্লেখ করে এক্সপ্লানেশন দিয়ে তিনি গভর্নমেন্টকে লিখবেন। এরপরে কি করবে, গভর্নমেন্ট যে রিপোর্টটা পেল ফ্রম দি চিফ ইন্সপেক্টর এবং এমপ্লয়ার যে কারণ দর্শিয়েছে তার যে জবাব, ওই রিপোর্ট এবং জবাব এই কপিটা পাঠাবে একটা কমিটির কাছে ফর দি ফাইনাল ডিসিশন, ফর মেকিং এ ফাইনাল ডিসিশন অফ দি অ্যালিগেশন। এখন কমিটির কাছে যখন পাঠাবে, দেখো, দ্য এমপ্লয়ার শ্যাল কমপ্লাই উইথ দ্য অর্ডার অ্যাগেনিস্ট হুইচ অবজেকশন হ্যাজ বিন মেড, হুইচ অ্যালিগেশন হ্যাজ বিন মেড আনটিল সাচ ডিসিশন অফ দি কমিটি ইজ রিসিভড। অর্থাৎ কমিটি কর্তৃক কোনো সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত ওই অর্ডারটা মানতে তিনি বাধ্য। কোন অর্ডার? ইন্সপেক্টর বা চিফ ইন্সপেক্টর যে অর্ডারটা দিয়েছে। হ্যাঁ, এরপরে কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে যে অর্ডারটা কার্যকর থাকবে কি থাকবে না। যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না হয় ততক্ষণ পর্যন্ত কার্যকর। ঠিক মনে করো আদালতে যেটা হয় অনেক সময়, তোমরা জানো যে একটা অর্ডার যদি কি করা হয়, সেই অর্ডার বিরুদ্ধে অ্যাপিল করা হয়, অ্যাপিলের রায় আসা পর্যন্ত আগেরটাই কার্যকর। Provided that on application made by the employer, the order passed under subsection 1 may be suspended till pending decision of the committee। অর্থাৎ ওই যেটা আমি বললাম আর কি, কমিটির সিদ্ধান্ত না আসা পর্যন্ত যদি এটাকে সাসপেন্ড করা হয়, এটা গভর্নমেন্টই করবে। সাসপেন্ড না করলে ওই অর্ডারটা মানতে তিনি বাধ্য, তিনি তাকে মানতে হবে। কিন্তু কমিটি যদি, গভর্নমেন্ট যদি মনে করেন ঠিক আছে কমিটির সিদ্ধান্ত আসুক, ততদিন পর্যন্ত এটা সাসপেন্ডেড থাকবে, অর্থাৎ ওটা কার্যকর না, তাহলে ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এরকম যদি কোনো অর্ডার না আসে, সাসপেন্ডেড না হয় বা পেন্ডিং না রাখা হয়, তাহলে সে কিন্তু মানবে। এরপরে কমিটির সিদ্ধান্ত মতো ফাইনাল সিদ্ধান্তটা হবে। ফাইনাল, এটা দরকার আছে, কিন্তু এটা আমি মনে করি ভালো আইন, বাট আনফরচুনেটলি বললাম তো যে সমস্যা হলো মিসইউজ হয় আর কি আমাদের দেশে। সেকশন 86, ইনফরমেশন অ্যাবাউট ডেঞ্জারাস বিল্ডিং অ্যান্ড মেশিনারি। যদি কোনো মেশিনারি ডেঞ্জারাস হয়, বিল্ডিং ডেঞ্জারাস হয়, সে সম্পর্কে ইনফরমেশন প্রদান করতে হবে। দেখো, where any worker finds that any machinery or building used by the workers in any establishment in which he is employed is in such a dangerous condition that it is likely to cause physical injury to any worker at any time, he shall inform the employer of it in writing immediately after it has come to his notice। এটার অর্থটা কি, যে কোনো একজন এমপ্লয়ার না, ওয়ার্কার বা এমপ্লয়ি যে পজিশনে কাজ করছে, সেই পজিশনে কোনো বিল্ডিং বা মেশিন যদি সে মনে করে যে এটা ডেঞ্জারাস, ওয়ার্কিং কন্ডিশনটা ভালো নয়, যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে, তাহলে তার উচিত হবে, অর্থাৎ ইনজিউর্ড হতে পারে, তার উচিত হলো এটা এমপ্লয়ারকে ইনফর্ম করা, রিটেন কিন্তু, হ্যাঁ, ইন রাইটিং, ইমিডিয়েটলি, তাৎক্ষণিকভাবে, তার নজর আসার সাথে সাথে। মনে করো যে তুমি আমরা নর্থ সাউথে ক্লাস নিচ্ছি, হঠাৎ করে দেখলাম আলা না করো, বা অস্টে ক্লাস নিচ্ছি, হঠাৎ করে দেখলাম যে কোথাও বিল্ডিংটা ফাটল ধরেছে, এটা উচিত হবে ইমিডিয়েটলি এটা কর্তৃপক্ষকে, এমপ্লয়কে ইনফর্ম করা, কারণ এখান থেকে দুর্ঘটনা করতে পারে, বড় ধরনের কোনো কিছু করতে পারে ইমিডিয়েটলি। তোমরা জানো কিনা আমি জানি না, মানে নাও জানতে পারো, বা বড়দের কাছ থেকে কারো কাছে শুনতে পারো, হয়তো না জানার সম্ভাবনাই বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোস্ট প্রবাবলি আমি ভুলে গিয়েছি, ইন 1983 or 1984 জগন্নাথ হল ট্র্যাজেডি ঘটেছিল।
ছাত্ররা সম্ভবত রুমে টিভি রুমে খেলা দেখতেছিল এবং সেখানে বিল্ডিং ধসে অনেক ছাত্র মারা গিয়েছিল 1983 আর 1984 তখন আমরা 3-4 পড়ি এটা কিন্তু একটা ইতিহাস হয়ে আছে আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো তো বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু বিল্ডিং আমার কাছে মনে হয় যে এগুলো ক্ষতিকর আর কি এগুলো ভেঙে ফেলা উচিত অনেক পুরনো বিল্ডিং আছে যাই হোক এর পরের পয়েন্টটা হলো if the employer fails to take appropriate action যখন এমপ্লয়ারকে তুমি জানাবে কর্তৃপক্ষকে তুমি জানাবে যে এই বিল্ডিং এর এখানে এটা ক্ষতিকর ডেঞ্জার আছে এখানে কাজের পরিবেশ নেই তাহলে এমপ্লয়ার উচিত হবে এটা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে উইদিন 3 ওয়ার্কিং ডেজ 3 দিনের মধ্যে and any injury is caused to any worker because of the use of such equipment যদি তা না করা হয় এবং এর ফলে ওই ইকুইপমেন্ট ওই মেশিনারি বা ওই বিল্ডিং এই বিল্ডিং এ কাজ করার কারণে যদি কোনো এমপ্লয়ির ওয়ার্কারের ক্ষতি হয় তাহলে সেই ক্ষতিপূরণের জন্য তিনি দায়বদ্ধ থাকবেন তিনি মানে এমপ্লয়ার অর্থাৎ যিনি কর্তৃপক্ষ মালিক তিনি দায়বদ্ধ থাকবেন ক্ষতিপূরণের জন্য to the at a rate which may be double the rate of compensation payable for such injury under chapter 12 chapter 12 এ যে রেট বলা আছে সেই রেটটা আমরা জানি না অবশ্যই এখানে জাস্ট চ্যাপ্টার 12 এর কথা বলা আছে সেই রেটের ডাবল দিতে হবে ক্ষতিপূরণ দ্বিগুণ ক্ষতিপূরণ দিতে হবে দেন সেকশন 87 এটা খুবই ছোট restriction of employment of women in certain work নির্দিষ্ট কিছু কাজ আছে যে ক্ষেত্রে মেয়েদেরকে ব্যবহার করা যাবে না তাদেরকে নিয়োগ করা যাবে না the provisions of section 39 40 and 42 shall apply to a women worker as they apply to an adolescent worker আমরা মানে আগে একটু বলেছিলাম কিছু কাজকর্ম আছে যেটা অ্যাডোলেসেন্ট কিশোর শিশু এখানে শিশুদের কথা বলা আছে তাদের জন্য যেগুলো প্রযোজ্য না সেগুলো মহিলাদের জন্য প্রযোজ্য না অর্থাৎ কিছু কাজ আছে যেখানে মহিলা এবং কিশোরদেরকে ব্যবহার করা যাবে না এটা সেকশন 39 40 এবং 42 তে বলা আছে কোন কোন কাজ then section 88 answer to make rules to supplement this chapter the government may make rules requiring the government নিয়ম কানুন প্রণয়ন করতে পারে আমার এখানে একটু উপরতলায় একটু কাজ চলছে মনে হয় একটু ঢকঢক শব্দ হচ্ছে আমার শেষ করে দিচ্ছি আজকে সময় বেশিক্ষণ নাই এটা করে দিই অ্যাটেন্ডেন্স দিতে হবে in any establishment such further devices and measures for securing the safety of the persons employed therein shall be adopted যদি আরো কোনো ডিভাইস বা ব্যবস্থার প্রয়োজন হয় কোনো প্রতিষ্ঠানে সেফটি এনশিওর করার জন্য কোনো এমপ্লয়ির বা ওয়ার্কারের তাহলে তার ব্যবস্থা করতে হবে মানে এর আগে আমরা আইনে যেগুলো আলোচনা করলাম এর বাইরে সেটা এখানে বলা হয়েছে যে এর বাইরেও যদি এরকম সেফটি কোনো আরো কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে Number 2, work on a manufacturing process carried on with the aid of power shall not be begun in any building or part of a building in an establishment until a certificate of stability in the prescribed form has been received by the chief inspector. কি বুঝতে পেরেছ ব্যাপারটা হলো চিফ ইন্সপেক্টর কর্তৃক সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত কি ধরনের সার্টিফিকেট যে তোমার এই বিল্ডিংটা তোমার এই এস্টাবলিশমেন্টটা সেফ এনাফ স্টেবল এনাফ টু ওয়ার্ক ইন এই বিল্ডিং এ কাজ করা নিরাপদ এটা স্টেবল এটা ভেঙে পড়বে না ধসে পড়বে না ডেঞ্জারাস কোনো কিছু ঘটবে না ইন্সপেক্টর চিফ ইন্সপেক্টর এই ব্যাপারটা সার্টিফিকেট তোমাকে দিবে দেন ইউ ক্যান রান ইউর ম্যানুফ্যাকচারিং প্রসেস তোমার ম্যানুফ্যাকচারিং প্রসেসটা তুমি তখন শুরু করতে পারো বিফোর দ্যাট ইউ আর নট অ্যালাউড টু start your manufacturing process or any operation process এটা করা যাবে না you can only do it after having a certificate of stability
of the building by the chief inspector. এই যে এইগুলোতেই আমাদের দেশে মানে বিভিন্ন টাকা পয়সা ঘুষের লেনদেন টেনদেন হয় অনেক সময়। তোমরা তো জানো যে আমাদের দেশে অনেক বিল্ডিং আছে যেগুলা বিল্ডিং কোড, রাজুকের বিল্ডিং কোড না মেনে করা হয়েছে, কিন্তু সেগুলো বহাল তবিয়তে আছে। কিছু ভেঙে ফেলা হয়েছে রাজনৈতিক কারণে, কিন্তু কিছু আছে বহাল তবিয়তে আছে, সেগুলো রাজনৈতিক কারণে বা ঘুষ টাকা পয়সার মাধ্যমে। আইনের অপপ্রয়োগ, ক্ষমতার অপপ্রয়োগ, এগুলো ঠিক না আর কি। কিন্তু আসলে তো আইনগুলো করা হয় ভালোর জন্য, কিন্তু সেটা ভালো প্রয়োগ না হলে সমস্যা। সো আমাদের 10 মিনিটের মতো আছে, আমি এখানেই শেষ দিচ্ছি। এখানে আমাদের একটু বাকি আছে, এটা আমরা একটা ক্লাসে আলোচনা করব। তোমাদের রিপোর্ট কি রেডি না? হ্যালো, অ্যাসাইনমেন্ট কি রেডি তোমাদের? স্যার মোটামুটি রেডি আছে। ডেট তো স্যার কালকে দিয়েছিলেন স্যার। হ্যাঁ, ডেট কালকে দিয়েছি, কিন্তু কালকে মনে হয় আমাদের ছুটি, তাই না? জি স্যার, ক্রিসমাসের ছুটি স্যার। তো কালকে ছুটি, আর আমার তো হার্ড কপি দরকার, সেই জন্য আমার মনে হয় নেক্সট যেদিন ফিজিক্যাল সিটিং ক্লাস হয় ওই দিন জমা দাও, নাকি সমস্যা? তাহলে স্যার ওই দিনই আমরা, যেদিন ফিজিক্যাল ক্লাস হবে সেদিন আমরা জমা দিই স্যার। হ্যাঁ, আমি কিন্তু এর পরে আর রিপোর্ট নিব না, কারণ অনেক সময় পাচ্ছ, বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার, জি স্যার, জি। সো ফিজিক্যাল সিটিং এ যেদিন ফার্স্ট ক্লাস হবে, আমার জন্য আর বলতে না হয় ইউ মাস্ট সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট অন দ্য ফার্স্ট ক্লাস ইন ফিজিক্যাল সেটিং, ঠিক আছে? নেক্সট ফিজিক্যাল সেটিং যেদিন ক্লাস হবে ওই দিন দিবে, তাহলে আমি তখন নিয়ে ওটা দেখে ফেলবো। আর তোমাদের কুইজ অনটা আমি দেখে ফেলেছি, মার্কসগুলো এন্ট্রি দেওয়া হয়নি, আজকে রাতে দিয়ে ফেলবো, তোমরা হয়তো ইনশাআল্লাহ কালকের মধ্যে পেয়ে যাবে। অনেকেই ভালো করেছে, আবার কেউ খারাপও করেছে, সেই জন্য সেকেন্ড অন্যান্য কুইজগুলো ভালো করার চেষ্টা করো, অ্যাসাইনমেন্টটাতে ভালো করার চেষ্টা করো। আর যেহেতু আমি কালকে রিপোর্ট নিতে পারছি না, এই জন্য কেউ কোনো এক্সকিউজ রাখবে না যে স্যার আমি তৈরি করতে পারিনি, আবার কিন্তু আমি ডেট এক্সটেন্ড করবো না। ইউ মাস্ট সাবমিট on the next physical setting class, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, সো থ্যাংক ইউ। তাহলে আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা দেই, একটু দাঁড়াও। মিফতাহুল কি আসো নাই ক্লাসে? জি স্যার, আসছি স্যার। ও, একটু পরে এসছো মনে হয়। তোমাকে অনেক ধন্যবাদ মিফতাহুল, তুমি এই যে আজকে পড়লাম তোমার ডকুমেন্ট থেকে, ডকুমেন্ট অনেক সুন্দর হয়েছে। আচ্ছা স্যার, সমস্যা নেই। না, থ্যাংক ইউ, অনেক 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 কাজ দিয়েছে আমার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা স্যার, সমস্যা নেই। আজকে হলো 24, তাই না? স্যার ডকুমেন্টে কিছু কিছু লেখা বুঝি নাই তো, ওই জন্য ওগুলা একটু কারেকশন করে নিন স্যার। না, ওইটা আমি তো বলেছি, এটা মানে তোমার আমার কিছু করার নেই, হ্যাঁ, লেখকের ওখানে লেখাই ফাঁকা ছিল, ওখানে মানে মুছে গেছিল। ও আচ্ছা, কিছু মিসিং ছিল না? হ্যাঁ, মানে লেখা মুছা ছিল আর কি। হ্যাঁ, আর আর এমনিও লেখার মানও ভালো না, তুমি পড়ে দেখেছো একটু? হ্যাঁ জি স্যার, অনেক বিচ্ছিরি লেখা, আর লাইনে ভুল লেখার আছে মান অনেক। ভালো না, মিনিংফুল না, অনেক সময় মিসলিডিং, আনক্লিয়ার মিনিং, অনেক সময় 8টা 10টা সেন্টেন্স পর পর লিখে গেছে কমা দিয়ে দিয়ে, মানে মিনিং আবার করাটা স্যার অনেক খুবই ডিফিকাল্ট। গ্রামাটিক্যাল ভুলও আছে ওখানে। গ্রামাটিক্যাল ভুল আছে প্রচুর, রাইট। এখন আমি তোমাদের যে অস্ট্রের যে পার্মানেন্ট টিচার, আমার স্নেহের ছাত্র, এখন অস্ট্রেলিয়াতে পিএইচডি করছে, ও তো এই কোর্সটা মেইনলি পড়াতো। আমি ওকে বলেছিলাম, বললো স্যার আর কোনো বই নাই, এখন আমাদের সিলেবাস এই বই থেকে করা হয়েছে, আপনি একটু কষ্ট করে পড়ান, ছাত্রদেরকেও বলেন একটু কষ্ট করুক, অন্য পার্টগুলো তো অত সমস্যা নেই, মেইনলি লতে বেশি সমস্যা আর কি। তো যাই হোক, এখন কিছু করার নেই, আমরা এইটাই ফলো করবো। তো এটা ঠিক যে বইটা আসলে আমার জন্য অনেক, আমার জন্য মানে কি, লেখার মান যদি ভালো না হয় সেখানে তো মানে আমার কি করার, লেখকের এটা একটু বুঝে অনেক সময় নিয়ে এটা নিজে থেকে নতুন করে লিখতে পারলে ভালো, কিন্তু সেই সময় তো আসলে নাই। এটা এটা আরেকটা বই লেখা আর কি, এটার ভিত্তিতে আর কি, সেটা ঠিক করে, সেটা তো দ্যাট উইল বি টাইম কনজিউমিং। দেখা যাক নেক্সটে যদি সময় পাই, যেখানে একটু আনক্লিয়ার যদি একটু রিফ্রেশ করা যায়, দেখা যাবে, এখন পারছি না আপাতত।
সো আমি তোমাদের অ্যাটেন্ডেন্স দিচ্ছি। রোল নাম্বার 3, Present, sir. 5, 6, 10, Present, sir. 12, Adiba, Present, sir. 18, Present, sir. Present, sir. 19, Present, sir. 20, Present, sir. 23, Present, sir. 24, Present, sir. 25, Present, sir. 27, Present, sir. 28, Present, sir. 29, Present, sir. 32, Present, sir. 34, Present, sir. 37, Present, sir. 38, প্রেজেন্ট স্যার। 39, স্যার ওর মাইকে একটু প্রবলেম তো চ্যাট বক্সে লিখেছে। হ্যাঁ 39 চ্যাট বক্সে দিয়েছে, দিয়ে দিলাম। 41, Present, sir. 42, 44, 47, ইফতি হোসেন, 48, হাফসা, স্যার হাফসার মাইকে প্রবলেম তো ওই জানাইলো যে ওর মাইক কাজ করতেছে না। ওকে, 49, 51, স্যার আইডি 5 নেট প্রবলেম করছে তো জয়েন নিতে পারছে না। আচ্ছা আইডি 5 দিয়েছি। স্যার 51, 51, একটু দাঁড়াও সবগুলো শেষ করি তারপরে দাও। মানে যারা মিসিং আছে পরে দিচ্ছি, দাঁড়াও। 51 নেই। রিয়ারদের মধ্যে আছে 62, Yes, sir. 63, Present, sir. 16, 141, Present, sir. 100। Yes, sir. কি কি বাকি আছে বলো তো? Sir, Sir, rule 6 presentation. হ্যাঁ, Rule 6. 6 তো দেওয়া হয়নি। Sir, আমার Okay. মাইক প্রবলেম করতেছিল ঠিক আছে, হ্যাঁ দিয়ে দিলাম। আর কে আছো? স্যার আইডি 42 তো অসুস্থ হসপিটালাইজড, ওর কি অ্যাটেন্ডেন্সটা দেওয়া যাবে? কত আইডি বলতেছো? 42। 42 না? ও তো জি, এমনি স্যার। অনেক অনেক ক্লাস কামাই টামাই দেয় দেখতেছি আর কি। এখন আবার হসপিটালাইজড। আমি আপাতত দিচ্ছি না, ও আসুক তারপরে যোগাযোগ করতে বলো, ঠিক আছে? জি স্যার। হুম। আর আমি আর কি আছো? 51 এসছো? 51, 51 হলো রাফিউ আলম রাফি, ও নেই। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আগামীকাল তো আমাদের বন্ধ, সো দেখা যাক নেক্সট উইকে। আমি জানি না দেশের পরিস্থিতি কেমন হবে না হবে। ফিজিক্যাল সেটিং এ ক্লাস হলে সেদিন রিপোর্টটা তোমরা আগেই রেডি রেখো, কারণ যদি কোনো কারণে আমি অস্টে যাই, ক্লাস যদি কোনো কথা বলছি, বলা তো জানা দেশের কি পরিস্থিতি হয়, ফিজিক্যাল সেটিং না হয়, আমার যদি কোনো একদিন যাওয়া হয়, আমি তোমাদেরকে আগে ইনফর্ম করবো যে আমি আসতেছি, সো প্লিজ রিপোর্টটা রেডি রেখো। তোমরা সেই জন্য রিপোর্ট রেডি রেখো, ব্যাগে রেখো, টু সাবমিট এনি টাইম। কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে। কারণ যদি আনলিমিটেড টাইম, কেন বললাম এই কথাটা, এখন মনে করো যে নেক্সট উইকে আমার ফিজিক্যাল সেটিং ক্লাস হচ্ছে, তাহলে আমরা কতদিন এটা ওয়েট করবো? বুঝতে পারছো? সেই জন্য আমাদের একটা ব্যবস্থা করতে হবে। সেই জন্য তোমরা মোটামুটি রেডি রাখো, নেক্সট উইকের মধ্যে আমি ফিজিক্যাল সেটিং ক্লাস হলে নিব, অথবা আমি যদি কোনো কারণে আসা হয় আমি তোমাদেরকে জানাবো যে হ্যাঁ তোমরা আমাকে প্লিজ এটা রিপোর্টটা সাবমিট করো, কেমন? তো ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। স্যার আমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, বলেছিলেন যে 25 তারিখ হার্ড কপি জমা দিতে, কিন্তু স্যার আগামীকাল তো ক্রিসমাস পাবলিক হলিডে এন্ড সো তাহলে আমাদের অ্যাসাইনমেন্টটা হ্যাঁ সেটা হ্যাঁ কি করব আমরা? স্যার বলছে যেদিন এটা নিয়ে অফলাইন। অনেকক্ষণ আলোচনা করলাম, তুমি মনে হয় অফলাইনে হয়ে গেছিলে মনে হয়। স্যার আবার একটু জয়েন করতে লেট হয়েছিল তো হ্যাঁ, স্যার। ওইটা নেক্সট ফিজিক্যাল সেটিং এর প্রথম ক্লাস যেদিন হবে ওই দিন দিবা। ওকে স্যার। যদি যদি পলিটিক্যাল কারণে আমাদের ফিজিক্যাল সেটিং এর ক্লাস
আদৌ যদি দেরি হয়ে যাচ্ছে, নেক্সট উইকের মধ্যে আমাদের হচ্ছে না, সেক্ষেত্রে আমি যদি কোনোদিন মনে করো পলিটিক্যাল সিচুয়েশন ভালো আছে, কোনোদিন আমি অস্ট্রে যেতে পারি, যদি যাই, আমি তোমাদেরকে সিআর এর মাধ্যমে আগেই জানাবো। তোমরা আমি যেদিন যাব সেই দিন জমা দিবে। সো তোমাদের এটা আগে থেকে রেডি রাখবা রিপোর্টটা, কেমন, যখন তোমরা জমা দেওয়ার মতো পরিস্থিতি থাকো, ঠিক আছে? এটা তো ছোট একটা রিপোর্ট, রেডি করে ব্যাগে রেখে দিও, ঠিক আছে? যদি নেক্সট ক্লাসে ফিজিক্যাল সেটিং হয় তাহলে আমরা সেখানেই এটা নিব তোমাদের কাছ থেকে। আর নেক্সট ক্লাস যদিও ফিজিক্যাল সেটিং এ না হয় তাহলে আমি এটা কতদিন দেরি করবো? ইন দ্যাট কেস আমি হয়তো কোনো একদিন আসতেও পারি এটা কালেকশনের জন্য। আমি বুঝতে পেরেছি? জি স্যার। আমি সেটা আগেই তোমাদের ইনফর্ম করবো, কাজেই তোমরা রিপোর্ট যেন অপ্রস্তুত রেখো না, এটি হলো আমার পয়েন্ট, ঠিক আছে? গেট ইট রেডি টু সাবমিট এনি টাইম। ওকে ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।